energy of an electron in an orbit. এই যে এনার্জিটা বের করব, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওর মোশনের জন্য এনার্জি থাকতে পারে, আর ওর কনফিগারেশনের জন্য এনার্জি থাকতে পারে। তাহলে এনার্জি ডিউ টু ইটস মোশন সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকে, আর এনার্জি ডিউ টু ইটস কনফিগারেশন পজিশন সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। যেমন একটা ঢিলকে যখন আমরা ওপর দিকে ছুড়ে দিই তখন ও ওপরে গিয়ে একটা জায়গায় দাঁড়ায়, তারপর আবার ফিরে আসে। যখন ওই ওপরে গিয়ে দাঁড়ালো তখন ও ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করেছে, সেখানে কিন্তু ওর ফুল পোটেনশিয়াল এনার্জি রয়েছে, কাইনেটিক এনার্জি 0 হয়ে গেছে, তাই আর যেতে পারছে না। এবার পোটেনশিয়াল এনার্জির ক্ষমতা হচ্ছে যে ওটা স্বতঃস্ফূর্তভাবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় যদি সুযোগ থাকে। সেই জন্য ঢিলটা আবার, যেহেতু তলায় কিছু নেই, ঢিলটা আবার গ্র্যাভিটির জন্য পড়তে থাকছে। পড়বার সময় পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে এতদূর যদি ম্যাক্সিমামও যেতে পারে, এটা মোটামুটি মিডওয়ে বা মাঝের যে কোনো জায়গাতে ওর দুটোই থাকবে। হাইটের জন্য থাকবে পোটেনশিয়াল এনার্জি, কারণ ওর স্বাভাবিক অবস্থা হচ্ছে এই ভূমিটাতে পড়ে থাকা, গ্রাউন্ডে পড়ে থাকা। সেখান থেকে আমি তুলে এখানে রেখেছি, তাহলে এটা হচ্ছে একটা এক্সট্রা এনার্জি দিয়ে একে এখানে আনতে হবে, সেটা পোটেনশিয়াল এনার্জি। আর এই অবস্থায় ওর স্পিড রয়েছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। যে কোনো মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা সবসময় এটা 12mv²। অর্থাৎ কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন দেখে আমরা সিস্টেম ডিফারেন্সিয়েট করতে পারবো না। সিস্টেম ডিফারেন্সিয়েট কথাটার মানে কি? মানে আমি একটা স্প্রিংকে দোলাচ্ছি, না একটা পেন্ডুলামকে দোলাচ্ছি, না একটা ঢিল ছুঁড়েছি, না ইলেকট্রন ঘুরছে। কোনো সিস্টেমের ক্ষেত্রে, কোনো মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমি এটার কোনো পার্থক্য পাবো না। দিস উইল রিমেন সেম ফর এভরি সিস্টেম। তাহলে এই সিস্টেমগুলোকে আলাদা করবে কে? কে বলে দেবে যে এটা হাইড্রোজেন অ্যাটম? কে বলে দেবে এটা রিজিড রোটার অর্থাৎ ঘুরন্ত কিছু জিনিস? কে বলে দেবে এটা গ্র্যাভিটেশনাল এনার্জি? সেইটা হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা। এইটা বের করতে হবে আমাদের। তার আগে একটু ভেবে নেওয়া যাক যে এই পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি। আমি একটা বস্তুকে মোয়ে চেপে এখানে তুলে দিলাম, তাহলে আমাকে এখানে কতটা কাজ করতে হলো সেটা বার করার জন্য এর যে সেন্টার অফ মাস, সেখান থেকে গ্রাউন্ডের হাইট দেখতে হবে আমাকে। এটা h, বস্তুটার মাস m, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা হচ্ছে g। তাহলে এখানে যে কাজটা করতে হবে এই বস্তুটাকে এখানে তুলতে, সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে এর ওজনটা, কারণ ওয়েট ইজ দ্যাট ফোর্স উইথ হুইচ আর্থ অ্যাট্রাক্টস আ বডি টুয়ার্ডস ইটস সেন্টার। এর যে ওজন সেটা হচ্ছে এর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট উইল গিভ দ্য ফোর্স। আর ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সেইটা আমাকে দিচ্ছে কতটা কাজ করলে তবে এই বস্তুটাকে, এই m ভরের এই গোলাকার বস্তুটাকে এখানে আমি তুলতে পারবো। ওয়ার্কের আসল যে ডেফিনিশন সেটা হচ্ছে যে F.S, দুটো ভেক্টর কোয়ান্টিটি, তাদের ডট প্রোডাক্ট সেটা স্কেলার কোয়ান্টিটি হবে। তাহলে যদি আমি শুধু ম্যাগনিটিউডটা নিই তাহলে এটা হবে Fs cos থিটা। থিটাটা এখানে মানে যেদিকে বলটা প্রযুক্ত হচ্ছে
তার সঙ্গে ডিসপ্লেসমেন্টে এখানে কোনো অ্যাঙ্গেল করে নেই, অর্থাৎ অ্যাঙ্গেলটা 0, তাহলে cos 0 মানে 1, সেই জন্য ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টটা গুণ হচ্ছে, ফোর্সটা mg আর ডিসপ্লেসমেন্ট h। এবার এই যে কাজটা করা হলো, এই কাজটাই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড থাকবে। এই বস্তুটার উপরে যে পরিমাণ কাজ করা হলো mgh, সেটা এর স্থিতিশক্তি হবে, দ্যাট উইল বি ইটস পোটেনশিয়াল এনার্জি। তাহলে যদি এটা এই ধরনের সিস্টেম হতো আমরা হাফ mv স্কোয়ার প্লাস mgh লিখতাম, কিন্তু এখানে কি এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট, একটা অরবিটে ইলেকট্রন ঘুরছে, সেই অবস্থানে তার শক্তিটা কত সেটা বের করতে হবে। তার মধ্যে একটা অংশ পেয়ে গেছি হাফ mv স্কোয়ার, আর একটা অংশ আমাকে বের করতে হবে। এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে, সিস্টেমটাকে একটু ফিল করতে হবে, রিয়েলাইজ করতে হবে। আমি যদি বলি যে ইনফাইনাইট ডিস্টেন্স দূরে যেতে এখান থেকে, এটা কি, এটা নিউক্লিয়াসকে রিপ্রেজেন্ট করছে। একটা প্রোটন আছে সেটা না, এখানে হয়তো 10টা প্রোটন আছে বা 13টা প্রোটন আছে, ওভারঅল চার্জটাকে প্লাস বলা হচ্ছে। 13টা প্রোটন থাকলে 13টা প্লাস হবে, 12টা প্রোটন থাকলে 12টা প্লাস হবে। ওভারঅল পজিটিভ চার্জ দিয়ে বোঝানো হচ্ছে যে এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড। এখন এর ফিল্ডটা ছড়িয়ে পড়বে, পজিটিভ ফিল্ডটা। এই ফিল্ডের মধ্যে যখনই কোনো নেগেটিভলি চার্জড পার্টিকেল আসবে, দ্যাট উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দিস নিউক্লিয়াস। যদি কোনো নেগেটিভ চার্জ আসে তাহলে অ্যাট্রাক্টেড হবে, যদি কোনো পজিটিভ চার্জ চলে আসে, যেহেতু লাইক চার্জ রিপেল ইচ আদার, দ্যাট উইল বি রিপেলড। কিন্তু এটা কত দূর কাজ করে? একটা ডিস্টেন্স আসবে যার পরে কিন্তু আর ফিল্ডটা কাজ করবে না। তার জন্য যে আমাকে এই নিউক্লিয়াস থেকে 1 কিলোমিটার দূরে যেতে হবে বা 1 আলোকবর্ষ দূরে যেতে হবে এমনটা নয়। একটা ডিস্টেন্স আসবে, তারপর আর কাজ করবে না। সেই ডিস্টেন্সটাই হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, ইনফাইনাইট ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, যেখানে এর পজিটিভ ফিল্ডটা আর থাকছে না। তাহলে এটা যদি সেই ডিস্টেন্সটা হয় এবং আমি যদি এখানে একটা ইলেকট্রনকে রাখি, তাহলে এই ইলেকট্রনটা এই প্লাসের জন্য কোনো রকম অ্যাট্রাকশন ফিল করছে না, আর আশেপাশে আর কেউ নেই যার জন্য অ্যাট্রাকশন বা রিপালশন ফিল করবে। তাহলে এখানে এর পোটেনশিয়াল এনার্জি কত? যেহেতু ও কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছে না, তাই এখানে ওর পোটেনশিয়াল এনার্জি 0। এবার এ যদি ফিল্ডের মধ্যে ঢোকে, ও কি করবে? অ্যাট্রাকশনের জন্য নিউক্লিয়াসের কাছে আসতে শুরু করবে। এখান থেকে যদি শুরু হয় তাহলে আসছে যে কোনো একটা ডিস্টেন্স, সে অ্যাট দ্য ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস। এই সেন্টার থেকে এইটা ইনফাইনাইট, আর এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা এক্স ধরছি, এটা 0 ধরছি, এতটা হচ্ছে এক্স। এই এক্স দূরত্বে এই মুহূর্তে ইলেকট্রনটা এসেছে। তাহলে এখানে ও কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা একটু বের করা যাক। এই পয়েন্টটাতে জাস্ট অ্যাট্রাকশনটা স্টার্ট হলো, তার বাইরে পোটেনশিয়াল এনার্জি 0, কারণ কোনো ফিল্ড এক্সপিরিয়েন্স করছে না। এই জায়গাতে কিন্তু ও অ্যাট্রাকশন এক্সপিরিয়েন্স করছে। সেটা কত হবে? সেই আগের মতো Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এটা জেডি স্কোয়ার, কারণ এটা জেডি আর এটা ইলেকট্রনটা ই বাই এক্স স্কোয়ার হবে, কিন্তু আর স্কোয়ার না, কারণ যখন আর ডিস্টেন্স ছিল তখন বাই আর স্কোয়ার, যখন এক্স ডিস্টেন্স তখন এক্স স্কোয়ার। এইটা হচ্ছে ফোর্স যেটা এর উপর কাজ করছে। আমি কি করব? প্রথমে একে অল্প একটু সরাবো, যতটা দেখাচ্ছি ততটা কিন্তু সরাইনি, তার থেকে অনেক কম সরিয়েছি। কিন্তু অত কম সরালে আমি পেনে করে এঁকে দেখাতে পারবো না, তাই একটু এক্সাগারেট করে দেখালাম। ওই যে সরালাম, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, জেডি স্কোয়ার আপন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, দ্যাট ইজ দ্য
ওয়ার্ক ডান। কতটা কাজ হলো সেটা বের করলাম এখান থেকে। এখানে ডি লিখলাম কেন? ডি মানে হচ্ছে ছোট জিনিস বোঝাচ্ছে, তাহলে এখানে অল্প সরিয়েছি বলে ডি লিখেছি। এখানে অল্প কাজ হবে, অল্প সরালে অল্প কাজ হবে, তাই ডি লিখেছি। মাথাটা কেন কেটে দিয়েছি সেটা থার্মোডাইনামিক্সে বলবো। তাহলে অল্প একটু কাজ হলো। আবার যদি আরেকটু সরাই আরেকটু কাজ হবে, আবার যদি আরেকটু সরাই আরেকটু কাজ হবে। এইবার আমি এইভাবে কাজ করতে 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 এসেছি কোথায়? একটা অরবিটে যার রেডিয়াস হচ্ছে আর। তাহলে জার্নি শুরু হয়েছে 0 থেকে, পোটেনশিয়াল এনার্জি 0 থেকে, সেখান থেকে আমি একটা পার্টিকুলার পোটেনশিয়াল এনার্জিতে আসছি। এখানে কিন্তু ওর ভ্যালু থাকবে। আর ডিস্টেন্সের রেসপেক্টে আমি জার্নি শুরু করেছি ইনফিনিটি থেকে, সেখান থেকে আমি আসছি আর ডিস্টেন্সে। এটা আমার টার্গেট। এবার এটা গোল করে আঁকতে হবে। গোলটা ভালো হলো না, আগে থেকে আঁকিনি বলে। তাহলে আর নিউক্লিয়াসের সেন্টার থেকে আর ডিস্টেন্সের যে অরবিটটা, আর রেডিয়াসের যে অরবিটটা, সেই অরবিটটাতে ইলেকট্রনটাকে আমি প্লেস করছি। তাহলে এটা টার্গেট। এই মাঝের পথটা অল্প 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 করে কাজ যেগুলো পাচ্ছি সেগুলো যোগ করব। তাহলে সেই যোগটা হবে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন মানে সামেশন। কোথা থেকে কোথায়? ইনফিনিটি থেকে আর। ইনফিনিটি থেকে জার্নি শুরু করে আসছি আর অবধি। এইখান থেকে ডিস্টেন্সটা আর, এইখান থেকে ডিস্টেন্সটা ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে স্টার্ট করে আমি আর এ গিয়ে পৌঁছাচ্ছি। এইটা হচ্ছে অল্প একটু কাজ। তাহলে ইনফিনিটি থেকে শুরু করে একটু কাজ হলো, তারপর আবার একটু কাজ হলো, আবার যোগ হচ্ছে, আবার একটু কাজ হলো, আবার যোগ হচ্ছে, আবার একটু কাজ হলো, আবার যোগ হচ্ছে, করতে করতে আরে পৌঁছে গেলাম। এটা বোঝাচ্ছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। জেডি স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো, ভিতরে পড়ে রইল ডিএক্স আপন এক্স স্কোয়ার, ইনফিনিটি থেকে আর অবধি। এইটা এক্স টু দি পাওয়ার -2, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেটে যাবে যখন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটা করা হবে। তাহলে জেডি স্কোয়ার হলো, এটা কত দাঁড়াচ্ছে? -1 এটা, আর এটা এক্স টু দি পাওয়ার -1। এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, তো এটা -1/x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইনফিনিটি থেকে আর। এবার ভ্যালুটা বসাতে হবে ঠান্ডা মাথায়। প্রথমে আর বসাবো, তাহলে -1/r প্লাস আই, তারপর বিয়োগ হবে। এইটা এখানেই করে দিই। তাহলে এবার ইনফিনিটি বসবে, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1/∞, আর এটা -i হবে, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ হয়। এবার এখানে আগে নেগেটিভ সাইন আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হলো, পরেরটা পজিটিভ সাইন আছে, তাহলে নেগেটিভ i হলো। লিমিটটা বসলো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেটে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, 1/∞ 0, তাহলে এটা পড়ে থাকছে ইকুয়ালস টু মাইনাস জেডি স্কোয়ার আপন আর। এটাই হচ্ছে যতটা কাজ হলো টোটাল ইনফিনিটি থেকে শুরু করে আরে আসতে যতটা কাজ হলো। কাজ হলো কেন বলছি? কারণ এখানে কাজ কাউকে করতে হবে না। সিন্স পজিটিভ অ্যান্ড নেগেটিভ উইল অ্যাট্রাক্ট ইচ আদার, ওয়ার্ক উইল বি অবটেন্ড ফ্রম দ্য সিস্টেম। ইলেকট্রন নিজেই চলে আসবে এখানে, আরে কাজটা ও ছেড়ে দেবে, কাজটা পাওয়া যাবে সিস্টেম থেকে। আর যদি উল্টোটা হতো তখন কাজ আমাকে করতে হতো।
প্লাস এবং মাইনাস, তো তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে, দে অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে এরা কাছে এলে কি হবে? স্টেবল হবে। কাছে এলে এদের এনার্জি কমবে, দূরে গেলে এদের এনার্জি বাড়বে। যখন কাছে আসছে তখন স্টেবল হচ্ছে, এনার্জি কমছে, আর দূরে গেলে ফোর্সের এগেনস্টে কাজ করতে হবে, কারণ দূরে নিয়ে যাচ্ছি, আকর্ষণ বলটা ভিতরের দিকে কাজ করছে, আমি ওকে অ্যাওয়ে ফ্রম প্লাস নিয়ে যাচ্ছি, তাহলে আমাকে বাইরে থেকে কাজ করতে হবে। এই যে কাজটা করব সেই কাজটা ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হবে, দিয়ে যখন ইনফিনিটিতে ওকে পৌঁছে দেবো তখন ওর এনার্জি 0। তাহলে এই আর থেকে যদি আমি ইনফিনিটিতে যাই তাহলে আমাকে তো বাইরে থেকে কাজ করতে হচ্ছে, কারণ আমি এই যে ইনওয়ার্ড যে ফোর্সটা কাজ করছে তার এগেনস্টে যাচ্ছি। ডিসপ্লেসমেন্ট ইজ অকারিং এগেনস্ট দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ভিতরের দিকে কাজ করছে, আর আমি একে আর থেকে ইনফিনিটিতে নিয়ে যাচ্ছি, তাহলে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এগেনস্ট দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তাহলে এই সিস্টেমের ওপর বাইরে থেকে কাজ করতে হবে, বাইরে থেকে কাজ করতে হবে, সেই কাজটা ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হবে। জমা হওয়ার পর দেখছি 0। আমি 10,000 টাকা রোজগার করলাম, রোজগার করার পরে দেখছি আমার সেভিংসটা 0 হলো, মানে সেভিংস করলাম দিয়ে দেখছি ওভারঅল সেভিংসটা 0 হলো। তার মানে কি? তার মানে 10,000 টাকা ধার ছিল। এক্সপেন্ডিচারটা বাদ দিচ্ছি, যেটা সেভিংস হলো সেটা এই মাসে ধর আমি 10,000 টাকা সেভিংস করেছি, দিয়ে দেখছি ওভারঅল সেভিংস আমার 0 হলো। তার মানে নিশ্চয়ই 10,000 টাকা কারো কাছে ধার ছিল, সেটা শোধ হলো। তাহলে এটা কাজ করার পরে, কাজটা জমা হওয়ার পরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হলো, তারপর দেখছি পোটেনশিয়াল এনার্জি 0, তার মানে এখানে নিশ্চয়ই নেগেটিভ ছিল, সেটাই এসছে। তাহলে এটা ঠিক আছে। এই যে এখানে পোটেনশিয়াল এনার্জিটা কি এসছে? নেগেটিভ এসছে। যদি অন্যভাবে ব্যাখ্যা করি, এখানে ফিল্ডের বাইরে, তাহলে না ও আনস্টেবল না ও স্টেবল, কারণ এখানে ওকে কোনো নেগেটিভ চার্জ ডিস্টার্ব করেনি, কোনো পজিটিভ চার্জ ডিস্টার্ব করেনি, তাহলে ওর এনার্জি 0, ওর স্টেটটাকে কেউ হ্যাম্পার করছে না। এবার যদি ও ফিল্ডের মধ্যে ঢুকে যায় তাহলে অ্যাট্রাক্টেড হবে, অ্যাট্রাক্টেড হলে স্টেবল হবে, স্টেবল মানে এনার্জি কমবে, তাহলে এই এক্সেস এনার্জিটাও ছেড়ে দিয়ে এসেছে। তাহলে 0 থেকে যদি কেউ এনার্জি ছেড়ে দেয় তাহলে কি হবে? তার নেগেটিভ হবে না? একজন যার অ্যাসেট 0, তার না আছে কোনো প্রপার্টি, না আছে তার কোনো সেভিংস, তার কিচ্ছু নেই, সে যদি দান করে তাহলে তার ধার হয়ে যাবে না বাজারে? তাকে ধার করে দান করতে হবে, সেরকমই বিষয়। এর এনার্জি ছিল 0, এই অবস্থায় ও এনার্জি ছেড়েছে, তাহলে এখানে এসে ওর এনার্জি নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা আমরা পেলাম পোটেনশিয়াল এনার্জিটা EP ইকুয়ালস টু মাইনাস ZD²/R। আর কাইনেটিক এনার্জিটা বের করা খুব সহজ। এটা সমান কি? হাফ mv²। এবার আমরা জানি কি যে mv²/R ইকুয়ালস টু ZD²/R²। দিস ইজ ফ্রম দ্য বোরস পস্টুলেট। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এখান থেকে mv² বের করে নিই, और mv² ইকুয়ালস টু ZD²/R। এটা এখানে বসিয়ে দিই, और EK ইকুয়ালস টু ZD²/2R। তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম, পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। কাইনেটিক এনার্জি হচ্ছে ZD²/2R, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস ZD²/R। দুটোকে যোগ করে দিলে কি হবে? টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন। তাহলে টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা EP প্লাস EK অর্থাৎ মাইনাস ZD²/R, এটা পোটেনশিয়াল এনার্জি, আর এটা হলো প্লাস ZD²/2R। যদি ZD²/R কমন নিই তাহলে এটা হবে -1 আর +12, তার মানে -12। তাহলে টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন দ্যাট উইল বি মাইনাস ZD²/2R। এবার R এর এক্সপ্রেশন আমাদের জানা আছে,
সেটা হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার আপন 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। তাহলে এখানে লিখব পুটিং দ্য expression of Rn we have, যখনই Rn বসাবো এটা En হয়ে যাবে, তাহলে মাইনাস জেড স্কোয়ার আপন 2, আর মানে কি n স্কোয়ার h স্কোয়ার, তাহলে নিচে হলো n স্কোয়ার h স্কোয়ার, ওপরে কি হবে 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। তাহলে এক্সপ্লিসিট ফর্মটা কি হলো মাইনাস 2 আর 4 কেটে 2 হবে, 2 পাই স্কোয়ার m, এটা জেড স্কোয়ার e টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এটা হলো n স্কোয়ার h স্কোয়ার। রাদারফোর্ডের মডেল থেকে ইলেকট্রনের ভেলোসিটি বের করা যায়নি, ইলেকট্রন যে অরবিটে ঘুরছে বলে উনি দাবি করেছিলেন তার রেডিয়াস বের করা যায়নি, ইলেকট্রনের এনার্জি বের করা যায়নি। এখানে কিন্তু আমরা তিনটেই পেয়ে গেলাম, ফলে সিস্টেম সম্পর্কে একটা ডিটেলড ধারণা আমরা পাচ্ছি এখানে। এখনো কিন্তু এর পরীক্ষা বাকি আছে, কারণ আমাদের যে টার্গেট সেটা এখনো উনি কিন্তু ফিল আপ করতে পারেননি, সেটাতে আমরা আস্তে আস্তে আসব। তাহলে এই যে এনার্জি অফ ইলেকট্রন পেয়ে গেছি, এবার আমাদের কাজ কি যে E1H বের করে ফেলা আগের মতো। মাইনাস 2 ইন্টু এটা 22 স্কোয়ার, এখানে হবে 7 স্কোয়ার অর্থাৎ 49, এমটা বসাবো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, একক এখানে বসাবো না। হাইড্রোজেন তাহলে এখানে 1 বসছে, তাহলে এটা 1 স্কোয়ার্ড ইন্টু ই টু দি পাওয়ার 4, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার টু দি পাওয়ার 4, তাহলে 2 হলো পাই স্কোয়ার হলো m হলো জেড স্কোয়ার হলো ই টু দি পাওয়ার 4 হলো, নিচে n স্কোয়ার ফার্স্ট বোর অরবিট বলেছে, তাহলে 1 স্কোয়ার্ড ইন্টু 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27। খেয়াল করতে হবে যেন সব সিজিএসে বসে স্কোয়ার্ড। এইবার অ্যাজ ইউজুয়াল আমরা এইগুলোকে ছাড়িয়ে বের করে নেব, তাহলে মাইনাস 2 ইন্টু 22 ইন্টু 22 ইন্টু 9.11 ইন্টু 4.8 টু দি পাওয়ার 4 বাই 49 ইন্টু 6.626 ইন্টু 6.626, 2 হলো 22 দুটো আছে 9.11, 4.8 টু দি পাওয়ার 4, 49 আছে 6.626 দুবার আছে। বেশ, এবার এইটা 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি মাইনাস 40, 10 টু দি পাওয়ার মাইনাস 40 আর মাইনাস 28 তাহলে মাইনাস 68, আর এটা 10 টু দি পাওয়ার মাইনাস 27 এর হোল স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 54, ওপরে এলে প্লাস 54, এত আর্গ হবে কারণ এটা এনার্জি। পাওয়ারটা আমরা কখনোই ক্যালকুলেটরে বসাবো না, বাকিটা করি। কত আসছে 2 ইন্টু 22 অর্থাৎ 44, 44 ইন্টু 22 ইন্টু 9.11 ইন্টু 4.8 টু দি পাওয়ার 4। আচ্ছা, সিনট্যাক্স এরর দেখাচ্ছে, তাহলে কেটে কেটে করি। প্রথমে 4.8 টু দি পাওয়ার 4টা করে নিই, 4.8 টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইন্টু 9.11 ইন্টু 22 ইন্টু 44 ইকুয়াল টু হলো, এবার ডিভাইডেড বাই 49 ইকুয়াল টু ডিভাইডেড বাই 6.626 ইকুয়াল টু ডিভাইডেড বাই 6.626 ইকুয়াল টু 2176, 2176.004, 2176.004, ওটা লিখছি না, 10 টু দি পাওয়ার মাইনাস 14 হবে এখানে,
14 arc. এটা energy of an electron in the first Bohr orbit of hydrogen atom. হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটে ইলেকট্রনের এনার্জি। এইটাকে হ্যান্ডেল করা মুশকিল, আবার বোঝাটাও মুশকিল। সেজন্য আমরা একটা কমফোর্টেবল ইউনিটে চলে যাব। যদি আর্গে প্রকাশ করি তাহলে আমরা এইভাবে রেখে দেবো 2.176, কারণ একটা ডিজিটের পরে পয়েন্ট রাখতে হয়, ইন্টু 10⁻11। এখান থেকে 1000 পাচ্ছি, এত আর্গ। তো সেই কমফোর্টেবল ডিজিটটা কি? সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এটাও এনার্জির একক। ডেফিনিশন কি? দুটো ইলেকট্রোড নেওয়া হলো, সেই দুটো ইলেকট্রোডের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট হয়, একটা তার দিয়ে কানেক্ট করা আছে, একটা ইলেকট্রনকে ট্রান্সফার করা হবে, যে ওয়ার্কটা অ্যাসোসিয়েটেড হবে দ্যাট ইজ 1 ইলেকট্রন ভোল্ট। W equals to 1 electron volt. Single electron is getting transferred between two electrodes having a potential difference of 1 volt. The work that will be associated is 1 electron volt. এবার যদি এটা 7 ভোল্ট হয় আর 5টা ইলেকট্রন ট্রান্সফার করি, তখন এটা 5 × 7 35 ইলেকট্রন ভোল্ট হবে। একদম মাল্টিপ্লাই হচ্ছে। আরেকটা বিষয় জানার, সেটা হচ্ছে এটা যদি নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে এখান থেকে ইলেকট্রনটা নিজে নিজে আসবে, কারণ মাইনাস একে রিপেল করবে, প্লাস একে টানবে। সেক্ষেত্রে কাজ আমি পাবো, সিস্টেম কাজ করবে, সারাউন্ডিং পাবে। আর যদি ইলেকট্রনকে নিয়ে আসতে হয় এখান থেকে এখানে, এই দিকে যদি নিয়ে আসতে হয় উল্টো দিকে, তখন বাইরে থেকে কাজ করতে হবে। কারণ এখানে ফোর্সের এই কেসটাতে ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। মাইনাস ঠিলছে, প্লাস টানছে, তাহলে ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো ওয়ার্ক উইল বি ডান বাই দ্য সিস্টেম, কাজ সারাউন্ডিং পাবে। আর এখানে উল্টোটা হচ্ছে, এ মাইনাস ঠিলছে কিন্তু উল্টো দিকে যেতে হচ্ছে, ইলেকট্রনকে জোর করে এখানে নিয়ে আসতে হচ্ছে। তাহলে ওয়ার্ক হ্যাভ টু বি ডান বাই দ্য সারাউন্ডিং আপন দ্য সিস্টেম। But in either case, the magnitude will remain the same. কাজ হয় পাবো, না হলে কাজ করতে হবে, ডিরেকশনের উপর নির্ভর করে, কিন্তু তাতে ম্যাগনিটিউডে পার্থক্য পড়বে না। ম্যাগনিটিউড উইল বি ডিটারমিন্ড বাই দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড দ্য ভোল্টেজ, সেটা মাল্টিপ্লাই হবে। এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এবার এটা কত সেটা বের করে নেওয়া যাক, খুব সহজ। 1 ইলেকট্রন মানে 1.602 × 10⁻19 কুলম্ব ইন্টু 1 ভোল্ট সমান 1.602 × 10⁻19 ভোল্ট কুলম্ব। ভোল্ট কুলম্ব মানে হচ্ছে জুল। এবার এটাকে আর্গে কনভার্ট করে নিই, তাহলে 1.602 × 10⁻12 আর্গ, কারণ 1 জুল সমান 10⁻7 আর্গ। এইটা হচ্ছে রিলেশন বিটুইন ইলেকট্রন ভোল্ট অ্যান্ড আর্গ। এইবার আমরা এটাকে প্রকাশ করব, E1H ইকুয়ালস টু 2176 × 10⁻14 এত আর্গ আছে। এটাকে 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে গুণ করে, ওই সি এর মতো যেটা ভেলোসিটি বের করেছি আগের ভিডিওতে, সেরকম 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে গুণ করে 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে ভাগ করে দিলাম। ওপরেরটা মান বসাবো না, নিচেরটাতে মান বসিয়ে দেবো। 2176 × 10⁻14 আর্গ বাই কি হচ্ছে 1.602 × 10⁻12 আর্গ, আর বাইরে ইলেকট্রন ভোল্ট, আর্গ আর কেটে যাবে। এই 2176কে ভাগ করি, 2176 ডিভাইডেড বাই 1.602, এটা আসছে 1358, 1358। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে এই মাইনাসটা লিখতে ভুলে গেছি, ভুললে হবে না, ফাইন হবে। তাহলে -1358 হলো, আর এখানে 10⁻12টা উপরে গেল,
তাহলে 10 টু দি পাওয়ার প্লাস 12, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2টা এখানে খাইয়ে দেবো, তাহলে 100 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস 13.58, আর এখানে এটা লিখতে হচ্ছে না, এত ইলেকট্রন ভোল্ট। অর E1H, আচ্ছা এখানে অলমোস্ট ইকুয়াল টু বলে দিই মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। E1H এটা হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা পেয়ে গেলাম আমরা। এবার এটা যখন পেয়ে গেছি, আমরা এখান থেকে যে কোনো স্পিসিসের, যদি সেটা সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস হয়, যে কোনো অরবিটে আমরা ইলেকট্রনের এনার্জিটা বের করে ফেলতে পারবো। En কি পেয়েছি আমরা? মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e টু দি পাওয়ার 4 আপন n স্কোয়ার h স্কোয়ার। একে আমরা সেই একই ট্রিক ইউজ করব, 2 পাই স্কোয়ার m 1 স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 4 বাই 1 স্কোয়ার ইন্টু h স্কোয়ার। জেড স্কোয়ারটাকে বার করে নিয়েছি, এন স্কোয়ারটাকে বার করে নিয়েছি। এইটা মানে কি? জেডের জায়গায় 1 বসেছে, তার মানে এটা হাইড্রোজেন, এন এর জায়গায় 1 বসেছে, মানে এটা ফার্স্ট বোর অরবিট। সো ইট ইজ E1H। খেয়াল করতে হবে, এখানে আর মাইনাস দিয়ে দিলে হবে না, কারণ মাইনাসটা নিয়েই এনার্জিটা, ইন্টু জেড স্কোয়ার আপন এন স্কোয়ার। অর En equals to minus 13.6 z square upon n square ইলেকট্রন ভোল্ট। এই এক্সপ্রেশনের সাহায্যে আমরা যে কোনো সিঙ্গেল ইলেকট্রন স্পিসিসের যে কোনো অরবিটে ইলেকট্রনের এনার্জি বের করে ফেলতে পারবো। যদি হাইড্রোজেনের এনার্জিগুলো চেক করি কেমন হবে? E1H তো দেখলাম মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে E2H কি হবে? এখানে 1 বসবে কারণ হাইড্রোজেন, এখানে 2, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ হবে, মাইনাস 13.6 ডিভাইডেড বাই 4 করে দেখে নিই। 13.6 ডিভাইডেড বাই 4 3.4 মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এদের মধ্যে ডিফারেন্সটা বের করে নিই। (10.2) তাহলে ডেল ই সমান E2 মাইনাস E1 সমান হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। E3টা বের করা যাক। এখানে 1 বসবে কারণ হাইড্রোজেন, এখানে 3 বসবে, তাহলে 3 স্কোয়ার মানে 9, 13.6কে 9 দিয়ে ভাগ করা যাক, ডিভাইডেড বাই 9, 1.51। এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে? E3 মাইনাস E2, দেখে নি। (1.88 ভোল্ট। অর্থাৎ এনার্জি লেভেলগুলো ক্লোজার হচ্ছে, গ্যাপগুলো কমে কমে আসছে। তাহলে যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে এনার্জি, তাহলে এটা যদি মাইনাস, মানে এটা যদি গ্রাউন্ড স্টেট হয় মাইনাস 13.6, তাহলে তার পরেরটা যদি এটা হয় মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট, তারপরেরটা কিন্তু কমে যাচ্ছে। এই যে গ্যাপটা, এটা 10.2, তারপরের গ্যাপটা 1.88, এটা মাইনাস 1.51 ভোল্ট। এবার যত উপরে যাব এর পরেরটা আরো কমে কমে আসবে। এবারে আমরা ওই জিনিসটার মানে বুঝতে পারবো যে প্যাশন ব্রাকেট ফান্ড হামফ্রে, এই প্যাশনটা ইনফ্রারেড হলো, তারপরে ব্র্যাকেট ফান্ড হামফ্রে এই সিরিজগুলোরও ফার ইনফ্রারেড
সবার কেন হলো? কারণ লিম্যান মানে হচ্ছে সব যে কোনো অরবিট থেকে একে আসবে, বামার মানে যে কোনো অরবিট থেকে দুইয়ে আসবে, প্যাশন মানে যে কোনো অরবিট থেকে তিনে আসবে। তারপর কি এনার্জি গ্যাপগুলো তো গায়ে গায়ে লেগে যাচ্ছে, তাহলে এনার্জি গ্যাপ খুব কম, তাতে যে ডিফারেন্সটা আসছে সেটা সেই জন্য একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে নিয়ে যেতে পারছে না। ইনফ্রারেডে থাকছে তো ইনফ্রারেডেই থাকছে, অন্য ডোমেনে শিফট করতে পারছে না। যখন লিম্যান হচ্ছিল তখন অনেকটা জায়গা থেকে অনেকটা দূর থেকে এখানে আসছিল, এই বড় গ্যাপটা তখন এক্সপিরিয়েন্স করছিল। 10.2 ইলেকট্রন ভোল্ট গ্যাপটা এক্সপিরিয়েন্স করলে আলট্রাভায়োলেট রিজনে ঢুকে যাচ্ছে। তারপরে 3.4 ইলেকট্রন ভোল্ট -3.4 এই যে 1.88 গ্যাপটা এক্সপিরিয়েন্স করলে তখন ভিপ0 ঢুকে যাচ্ছে ভিজিবল রেঞ্জে। তারপরের যে গ্যাপটা সেটা ইনফ্রারেড, আর তারপরে গ্যাপটা এত ছোট হয়ে যাচ্ছে যে ইনফ্রারেড থেকে তার পরের যে ডোমেন মাইক্রোওয়েভ সেখানে নিয়ে যেতে পারছে না। ইনফ্রারেডের যে লেজ সেই লেজের মধ্যেই ওটা থেকে যাচ্ছে, কারণ এরপরেরটা খুব ছোট গ্যাপ। এটা হচ্ছে কারণ।